ওল্ড জেনারেল চায় রাজা যেন এক হয়ে ইউয়াংকে পরাজিত করতে হাত মেলায়, কারণ তাদের দুজনের উদ্দেশ্যই এক। রাজা কিছুক্ষণ ভেবে দেখে এবং তারপরে জেনারেলের কথায় একমত হয়। অন্যদিকে ইউয়াং আর নানগং ফুয়ো প্রাসাদে একান্ত সময় কাটাতে যায়। তারা সেখানে রোমান্টিক সময় পার করে। এক সময় নানগং বলে, আমাকে তোমার স্ত্রী হিসেবে পছন্দ করে নিয়ে তোমার কখনো অনুশোচনা হয়নি? ইউয়াং বলে, কখনোই না। এরপর নানগং অনেক খুঁজে সেই পেন্ডেন্ট আর মূল্যবান পাথর খুঁজে পায়। তখন আবার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই সময় পেশিয়ান এসে তাদেরকে আক্রমণ করে। নানগং তো তাকে দেখে অবাক হয়ে যায়। ইউয়াং শান্তভাবে বলে, তোমার এরকম আচরণ করার সময় এখনো হয়নি। তখনই ভিলেনের হাসি দিতে দিতে নানজিয়াং রাজা এসে বলে, যদি আমি এই দলে যোগ দিই তাহলে তোমার শেষ তো অবশ্যই হবে। ইউয়াং বলে, ওল্ড জেনারেল আপনাকে মুক্ত করেছে তাই না? আপনিও তাদের দলে? রাজা বলে, যখন ধরেই ফেলেছো তাহলে আর অভিনয় করে লাভ কি? এরপর গার্ডদেরকে বলে ইউয়াং আর নানগংকে বন্দি করতে। তখন শিয়ান রাজার দিকে তরবারি ধরে বলে, আপনি কথা দিয়েছিলেন নানগংকে ক্ষতি করবেন না। রাজা বলে, এই অবস্থায় তার বেঁচে থাকাটা পরিস্থিতি আরো জটিল করবে, তাই প্রেম দেখানোর সময় এখন না। শিয়ান বলে, নানগং আমার, তাই তাকে যদি কেউ মারতে চায় তাহলে আমি তাকে মারব। ইউয়াং বলে, আমাকে মারতে চাইলে যে কোনো সময় মারতে পারেন, কিন্তু মারলে যে সিংহাসন পাবেন এমন না। রাজা এর মানে বুঝতে পারে না। নানগং এগিয়ে বলে, রাজা মনে হয় ইম্পেরিয়াল সিল এখনো পাননি তাই না? রাজা চুপসে যায়। তখন নানগং বলে, আমরা আড়ালে গিয়ে কথা বলতে পারি। রাজা তখন ইউয়াংকে ফুয়ো প্রাসাদে বন্দি করার নির্দেশ দেয়, এখন যেন একটা মাছিও এখান থেকে বের হতে না পারে। এরপর নানগংকে আলাদা নিয়ে জিজ্ঞেস করে, ইম্পেরিয়াল সিল কোথায় পাবে? নানগং বলে, সিল তো ওল্ড জেনারেলও খুঁজছে। রাজা অবাক হয়ে বলে, তারও একই দিকে নজর? তাহলে সে আক্রমণ করেনি কেন? আমাকে কেন উস্কে দিল? নানগং বলে, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আপনি পেইচ্যাংকে চিনেন? সে কিন্তু আমার আর ইউয়াংয়ের সন্তান। রাজা বুঝতে পারে ওল্ড জেনারেলের প্ল্যান। চ্যাংকে সিংহাসনে বসিয়ে নিজের রাজত্ব নিতে চায়। এবার সেও উল্টো চাল দেবে ভাবে। দেখতে চায় কতক্ষণ ওল্ড জেনারেল পেইমিয়াং তার আসল রূপ না দেখায়। এদিকে ওল্ড জেনারেল যখন জানতে পারে রাজা ইউয়াংকে না মেরে বন্দি করে রেখেছে, সে আশাহত হয়। শিয়ানকে নজর রাখতে বলে রাজার প্রতি। দরকার হলে প্রিন্সেস আনিয়াংকে তুলে আনতে বলে। এমনকি নিজেও ফুয়ো প্রাসাদে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কমান্ডার গুইও এদিকে কোনো নিউজ না পেয়ে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। তখন এক সৈন্য এসে তাকে সব খবর দেয়। সে তখন বলে, সম্রাট যেভাবে বলেছিল সেভাবে হয়েছে সব, এখন পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। এরপর কমান্ডার প্রিন্সেস আনিয়াংয়ের কাছে যায়। তাকে পেইমিয়াংয়ের পাঠানো গুপ্ত খুনি মারতে এসেছিল। কমান্ডার তাকে বাঁচিয়ে সব খুলে বলে। আনিয়াং তো চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে। এরপর সে কিছুক্ষণ ভেবে তার মায়ের দিকের রাজ্যের, যেখানে তার মামা জেনারেল, সেই রাজ্যের টোকেন দেয় কমান্ডারকে, যাতে সেখান থেকে সাহায্য নিয়ে ইউয়াং এবং নানগংকে বাঁচানো যায়। কমান্ডার তাকে ধন্যবাদ জানায় এমন উপকার করার জন্য। আনিয়াং বলে, আমি আর বাবার হাতের পুতুল থাকতে চাই না, নিজের মনের কথা শুনতে চাই। এদিকে নানগং ভাবতে থাকে কিভাবে প্ল্যান করে সু ইউয়াংকে বাঁচানো যায়। এর মধ্যে পেইমিয়াং এসে জিজ্ঞেস করে, তুমি নানজিয়াং রাজাকে কি বলেছ যে সে ইউয়াংকে না মেরে ছেড়ে দিল? নানগং শান্ত থাকার চেষ্টা করে আর বলে, আমি কিছুই বলিনি। সে আমাকে বলল সে জানে পেইচাং আসলে ইউয়াংয়ের সন্তান। পেইমিয়াং বলে, আমি তোমার কথা এত সহজে বিশ্বাস করবো ভেবেছ? এত বোকা না আমি। তুমি চাও আমি আর রাজা লড়াই করি, আর এর মাঝে তুমি ফায়দা উঠাও। নানগং বলে, ভেবে দেখুন, ইউয়াং মারা গেলে কার লাভ? রাজা বাইরে আর প্রিন্সেস প্রাসাদের ভিতরে, তাই তারা যদি একসাথে প্ল্যান করে তাহলে কি হতে পারে? এবার তো পেইমিয়াং রাজার প্রতি ক্ষেপে যায়। আর নানগং এটাই আশা করেছিল যে এরা দুজন লড়াই করবে, এই সুযোগে ইউয়াংকে রক্ষা করবেও। পেইমিয়াং এবার রাজার চালাকি দেখার অপেক্ষা করবে। এরপর সে জিজ্ঞেস করে, তুমি আবার ইউয়াংয়ের প্রতি দুর্বল হয়ে পড়নি তো? তোমাকে তো আমার বিশ্বাস নেই। নানগং বলে, বিশ্বাস না হলে আমার সাথে আসুন। এরপর ইউয়াংকে হাত পা বেঁধে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে নিয়ে আসে। ইউয়াংয়ের সারা শরীরে ক্ষত, রক্তে ছোপ ছোপ দাগ। পেইমিয়াং বলে, এখানে এনে কি প্রমাণ করতে চাও? নানগং গিয়ে এবার ইউয়াংয়ের চোখে কিছু একটা ছুঁড়ে মারে, যাতে সে অন্ধ হয়ে যায় আর যন্ত্রণায় চিৎকার করে। পেইমিয়াং তো আটকে যায়।
তখন নানগং বলে, এবার বিশ্বাস করেন তো? পেইমিয়াং বলে, ইম্পেরিয়াল সিল পাওয়ার আগে ও যেন মরে না যায়। ওল্ড জেনারেল পেইমিয়াং চলে যাওয়ার পর ইওয়াং জিজ্ঞেস করে, এমনটা কেন করলে? নানগং বলে, তোমার জন্য মা বাবা পরিবার সব কিছু হারিয়েছি, রাজ্য হারিয়েছি। লর্ড জি আমাকে ব্যবহার করেছে তোমার প্রতি, তাই প্রতিশোধ নিতে আমি এসব কাজ করেছি। ইওয়াং বলে, তাহলে এত এত সুন্দর প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? নানগং বলে, এসব না বললে তুমি আমাকে বিশ্বাস করতে না। ইওয়াং বলে, তোমাকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। নানগং এবার সেই মূল্যবান উপাদান দিয়ে বলে, এটা খেয়ে নাও, অন্তত ব্যথা নিরাময় হবে। ইওয়াং বলে, অন্ধ তো হয়ে গেছি, আর কি হবে এসবে, আর মরেও তো যাব। নানগং মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে রক্ষা করার জন্যই তোমাকে এত কষ্ট দিচ্ছি। নানজিয়াং রাজা এবার জেনারেলের ম্যানশনে ঢুকে পেইমিয়াংকে আক্রমণ করে, জিজ্ঞেস করে কেন এভাবে তাকে বোকা বানালো সে। সু ইউয়াংয়ের সন্তান বড় করেছে, সেটা দিয়ে রাজাকে প্রতারণা করার চেষ্টা করেছে। এবার রাজা ইম্পেরিয়াল সিল চায়, কিন্তু সিল আসলে পেইমিয়াংয়ের কাছেও নেই। পেইমিয়াং বলে, কিসের সিল? আর আপনি কিন্তু জেনারেলের ম্যানশনে দাঁড়িয়ে আছেন। এরপর পেইমিয়াংয়ের সেনারা এসে রাজার সেনাকে মেরে ফেলে, আর পেইমিয়াং রাজাকে খুন করে, কারণ পেইমিয়াং আগে থেকেই রাজার চাল ধরতে পেরেছিল। এদিকে নানগং দাঁড়িয়ে আছে বন্দি ইওয়াংয়ের সামনে। পেইশিয়ান দেখা করতে আসে। নানগং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এলে? চ্যাং এখন কেমন আছে? শিয়ান বলে, সে ভালো আছে, ভদ্র আছে, তুমি বাড়ি চলো। নানগং বলে, এখন যেতে পারবো না। পেইশিয়ান নানগংকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। নানগং ধন্যবাদ জানায়। এরপর হুট করে ইওয়াং কাশি দিলে নানগং বিচলিত হয়ে যায়। শিয়ান জিজ্ঞেস করে, এখনও দয়া কাজ করে তার প্রতি? নানগং বলে, তা কেন হবে? শিয়ান এরপর নিজের হাতে ক্ষত দেখায়। নানগং বিচলিত হয়ে যায়, পরম যত্নে ব্যান্ডেজ করে দেয়। শিয়ান আবারও তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু নানগং বলে, ইম্পেরিয়াল সিল এখনও পাওয়া যায়নি, ততদিন ইওয়াংকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি বাড়ি ফিরে যাও, চ্যাংয়ের যত্ন নিও। শিয়ান বলে, আমি আর চ্যাং তোমার অপেক্ষা করব। এরপর যাবার সময় শিয়ান মনে মনে ভাবে, নানগং কখনো কি আমায় সত্যি ভালোবেসেছিল? শিয়ান চলে গেলে নানগং একটা ম্যাজিক্যাল উপাদান আর হাতে আগুন পাওয়ার ইউজ করে এবং নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে ইওয়াং এর পাওয়ার ফিরিয়ে আনার ব্যবস্থা করে। নানগং বলে, আমি আমার নিজের দৃষ্টি দিয়ে তোমার দৃষ্টি ফিরিয়ে দিলাম, এরপর তোমাকে হয়তো আর দেখতেও নাও পারি। এরপর নানগং ইওয়াং এর কোলে অজ্ঞান হয়ে যায়। এদিকে শিয়াং বাড়িতে এসে একটা হেয়ারপিন নিয়ে ভাবতে থাকে, নানগং কখনো তাকে ভালোবাসেনি, সু ইউয়াং তার মন জুড়ে ছিল। তবুও শিয়ান তাকে সারা জীবন সুখী রাখার প্রতিজ্ঞা করে। পরের দিন ইওয়াংকে চোখ বেঁধে হাত পায়ে শিকল পরিয়ে ওল্ড জেনারেলের কাছে আনা হয়। নানগং বলে, আপনি যা চেয়েছিলেন পেয়েছেন। এবার পেইমিয়াং এবার ইওয়াংকে লিখে দিতে বলে যে সে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে আর ইম্পেরিয়াল সিল তাকে দিয়ে দেবে। ইওয়াং তো রাজি হয়নি। তখন পেইমিয়াং বলে, না লিখে দিলে চ্যাংকে মেরে ফেলবো। ইওয়াং বলে, আপনার বংশধর মেরে আমাকে ভয় দেখিয়ে লাভ কি? পেইমিয়াং বলে, সে তোমার সন্তান। ইওয়াং বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে। নানগং এরপর বলে, সে আমাদের সন্তান, আমাদের বিয়ের রাতের পরেই আমি প্রেগনেন্ট হই। ইওয়াং বলে, এতদিন বলনি কেন, আর এখন কেন বলছো? পেইমিয়াং বলে, না পারতে না, কারণ তার জীবন আমার হাতে বন্দি, আমি চাইলেই তাকে মেরে ফেলতে পারি। ইওয়াং তখন চিন্তা করে অতীতের কথা, এমনকি কমান্ডার গুইও বলেছিল চ্যাং দেখতে আপনার মতো। এ সমস্ত কথা পেইশিয়ান বাইরে দাঁড়িয়ে শুনছিল। পেইমিয়াং এরপর 3 দিন সময় দেয় ভাবার জন্য আর লিখে দেওয়ার জন্য। এরপর পেইমিয়াং বের হবার সময় শিয়ানকে দেখে। শিয়ান তখন বুদ্ধি করে বলে, চ্যাংকে আমরা কাজে লাগাতে পারি, তাদের দিয়ে উদ্দেশ্য হাসিল করতে পারি। এরপর চ্যাংকে দেখানো হয় সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। পেইশিয়ান আর পেইমিয়াং আসলে দাসী কান্নাকাটি করে অবস্থা জানায়। পেইমিয়াং বলে, মরে গেলেই বাকি। পেইশিয়ান তো বলে, এখন আমাদের কাছে এ অনেক মূল্যবান, তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে। পেইমিয়াং তার ছেলের কথায় এবার চ্যাংকে মেডিসিন দিতে যায়। তখন শিয়ান কৌশলে সেই মেডিসিন নেয় আর এক দাসীকে দিয়ে টেস্ট করতে পাঠায় এতে পয়জন আছে কিনা। অন্যদিকে ইওয়াং আর নানগং একান্তে কথা বলছিল। ইওয়াং বলে, তুমি আমাদের বাচ্চাকে বাঁচাতে তখন পেইশিয়ানকে বিয়ে করেছিলে, এটা খুব রিস্কি ছিল, লর্ড জি জানতে পারলেই মেরে ফেলতো। নানগং বলে, আমি আমাদের সন্তানকে রক্ষা করতে এই কাজ করেছিলাম। নানগং সবসময় চাইতো ইওয়াং সেফ থাকুক। সেদিন রাতে তীর মেরেছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল পরে এসে উদ্ধার করবে,
কিন্তু পরে এসে আর খুঁজে পায়নি ওকে। তবে নানগং চাইতো ইওয়াং বেঁচে থাক, কিন্তু এখানে আর ফিরে না আসুক। কারণ এখানে সে তার পরিবার হারিয়েছে, স্বাধীনতা হারিয়েছে, এমনকি অতীতে ইওয়াংকেও হারাতে হয়েছিল। ইওয়াং তখন তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে থাকে এবং বলে, ছোট থেকেই তুমি আমাকে রক্ষা করে গেছো। যখন তীর মেরেছিলে আমিও আমার মনকে বোঝাই, হয়তো এর পিছনে নানগংয়ের কোনো কারণ ছিল। দাসী মেডিসিন চেক করে নিয়ে ফিরে এসে জানায় এটা বিষাক্ত না। শিয়ান এটাকে অ্যান্টিডোট মনে করে, এটা খাইয়ে দিলে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যায়। শিয়ান বলে সে চ্যাংকে তার মায়ের কাছে নিয়ে যাবে। এর মাঝে শিয়ান অতীতের স্মৃতি মনে করে, যখন সে নানগংয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। নানগংকে সে শুরু থেকেই পছন্দ করত। নানগং যদিও তার 2 বছরের সিনিয়র ছিল। এমনকি শিয়ান আগে থেকেই জানতো নানগংয়ের পেটে যে বাচ্চাটি আছে সেটা ওর নয়, বরং ইওয়াংয়ের, এবং বিয়ের আগে থেকে ও এটা জানতো। তারপরও ও নানগংয়ের দায়িত্ব নিয়েছিল। এরপর শিয়ান চ্যাংকে নিয়ে নানগংয়ের কাছে যায়। নানগং এখানে চ্যাংকে দেখে অনেক খুশি হয়। শিয়ান এবার চ্যাংকে নিয়ে নানগং আর ইওয়াংকে পালিয়ে যেতে বলে। ওল্ড জেনারেল আসার আগেই চ্যাংকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছে সে, এখন আর ভয় নেই। শিয়ান আরও বলে, আমি ভেবেছিলাম তুমি একদিন না একদিন হয়তো আমাকে ভালোবাসবে, কিন্তু দেখলাম 5 বছরেও কোনো কাজ হয়নি। তাহলে 10-20 বছরেও কোনো কাজ হতো না, তোমার মনে শুধু সুইওয়াংই থাকবে। তবে আমার সাথে তুমি যে 5 বছর ছিলে সেটা আমার কাছে সবচেয়ে মূল্যবান একটি মুহূর্ত। নানগং বলে, তুমি ভুল ভাবছো, ওল্ড জেনারেল এত সহজে আমাদেরকে ছাড়বে না। সে এত সহজে তোমাকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছে এটা কি করে ভাবলে? তখনই চ্যাং রক্তবমি করতে শুরু করে আর পেইমিয়াং এসে বলে, আমি জানতাম এমন কিছুই করবে তুমি, তাই আমি আসল মেডিসিন দেইনি। শিয়ান এবার সামনে দাঁড়িয়ে বলে, অনেক হয়েছে, আর ভুল করো না। পেইমিয়াং বলে, কিসের ভুল? সিংহাসন পেতে হলে এমন অনেক কিছুই করতে হয়। তুমি যদি আমার সামনে এসে বাধা দাও তাহলে কিন্তু আমি তোমাকেও মেরে ফেলবো। এবার ইওয়াং বলে, আমি কাগজে লিখে দিচ্ছি আর শিলও দিয়ে দিচ্ছি, বিনিময়ে সবাইকে মুক্তি দিতে হবে। আর যেহেতু আমি দেখতে পাই না, তাই নানগং আমাকে লিখতে সাহায্য করবে। নানগং ইওয়াংকে লিখতে সাহায্য করে, এরপর সেটা পেইমিয়াংকে দেয়। পেইমিয়াং সেটা নিয়ে বলে, এবার আমি লিগ্যালি সিংহাসনে বসতে পারবো। পেইমিয়াং এবার ইম্পেরিয়াল সিল চায়, সিল না দিলে চ্যাংকে সে মেডিসিন দেবে না। এর মধ্যে বাইরে কমান্ডার গুইউ সেনা নিয়ে হাজির হয়। ইশারা দিতে ইওয়াং চোখের বাঁধন খুলে ফেলে, আর পেইমিয়াং তো অবাক হয়, কারণ সে জানতো না ইওয়াং অন্ধ হয়ে যায়নি। ইওয়াং বলে, নানগং তখন আমার উপরে অত্যাচার করেছিল আমার শরীর থেকে পয়জন দূর করার জন্য। পেইমিয়াং বলে, তাতে কি বা হবে, তোমরা তো এমনিতেও মারা যাবে, আমার সেনারা চলে আসবে। ইওয়াং বলে, বাইরে গিয়ে দেখেন কে মারা যায় আর কে বেঁচে থাকে। বাইরে তখন কমান্ডার গুইউ আর সেনারা মিলে পেইয়াংয়ের সেনাদের মেরে ফেলেছিল। পেইমিয়াং এবার ইওয়াংয়ের দিকে তরবারি ধরে, তখন শিয়ান বলে, এসব বন্ধ করো, কারণ আর লাভ নেই। এরপর পেইমিয়াং শিয়ানকে জিম্মি করে বলে, আমাকে বের হতে দাও, না হলে শিয়ানকে মেরে ফেলবো। এরপর আস্তে আস্তে শিয়ানকে জিম্মি করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু শেষ অবধি গুইয়োর থেকে তীর নিয়ে ইওয়াং তার দিকে মারে। শিয়ানও বন্দি থেকে মুক্তির পথ বের করে, কিন্তু পেইমিয়াংয়ের বুকে তীর লাগলেও তার তরবারি নানগংকে আহত করে। পেইমিয়াং মারা যায়। শিয়ান আর ইওয়াং ছুটে যায় নানগংয়ের কাছে। নানগং প্রথমে ইওয়াংয়ের কাছে ক্ষমা চায় তার সাথে এত কিছু করার জন্য, কিন্তু সে সত্যি ইওয়াংকে ভালোবাসে। এরপর পেইশিয়ানের কাছে ক্ষমা চায় তার ভালোবাসাকে ইউজ করার জন্য এবং ওদেরকে চ্যাংয়ের দেখাশোনা করতে বলে। এরপর শিয়ানের কোলে লুটিয়ে পড়ে। সিন এখানেই কাট হয়। বেশ কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয়। চ্যাং তখন ইওয়াংয়ের সাথে খেলছিল। তখন শিয়াং আসে। ইওয়াং বলে, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা চ্যাংয়ের জীবন বাঁচানোর জন্য, এজন্য তোমাকে বাবা ডাকার অনুমতি দিয়েছি, কিন্তু তাই বলে আবার ওকে নিয়ে যেতে আসছো নাকি? শিয়ান বলে, আরে না, এমন কিছুই না, আসলে আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ইওয়াং বলে, কোথায়? শিয়ান বলে, এত বড় পৃথিবীতে জায়গার অভাব নেই, কিন্তু এখানে থাকলে শুধু স্মৃতি তারা করবে। ইওয়াং বলে, তাহলে তোমাকে নানজিয়াং রাজ্যের রাজা করে দেই, রাজ্য সামলাও এবং ব্যস্ত থাকো, তাহলে আর অতীতের স্মৃতি তারা করবে না। আর সেখানে আনিয়াং আছে, তোমাকে সাহায্য করতে পারবে। শিয়ান তখন ইওয়াংকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ইওয়াং বলে, সে তো এখনই ঘুম থেকে উঠবে, দেখা করে যাবে না? শিয়ান বলে, তার দরকার নেই, তার যত্ন নিও, কোনোদিন যেন না শুনি তাকে তুমি অবহেলা করেছো। এরপর সে চলে গেলে চ্যাংকে নিয়ে ইওয়াং আসে নানগংয়ের কাছে। নানগং মারা যায়নি। ইওয়াংয়ের শরীর থেকে পয়জন নিজের শরীরে নেওয়ার জন্য তার দৃষ্টি হারিয়ে গেছে,
তবে এখনো চিকিৎসা চলছে। ইউয়াং বলে, তোমার জন্য লোক লাগিয়ে ব্যবস্থা করছি কিভাবে পয়জন মুক্ত করা যায়। এরপর দেখা যায় নানগং সুস্থ হয়ে গেছে। তারা চারজন একসাথে ডিনার করছিল। এখানে ইউয়াং আর শিয়ান কে নানগংকে বেশি কেয়ার করে সেই নিয়ে প্রতিযোগিতা করছিল। চ্যাং আর নানগং ভালোই মজা পাচ্ছিল। নানগং এবার দুজনকে আলাদা আলাদা করে খাবার বেড়ে দেয়। এটা নিয়েও দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়। আর এভাবেই একটা সুন্দর মিষ্টি হ্যাপি এন্ডিং হয় এই ড্রামার। আশা করি আজকের এই ড্রামাটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আরও এমন অনেক ড্রামা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।